হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 2015 সালে এই সিনেমাটি এসেছিল এবং তোমরা যে মিমটা দেখেছিলে যে কানে হেডফোন দিয়ে নাচছে, এটা অ্যাকচুয়ালি ওর স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা যায়, যার জন্য ও একরকম পাগল হয়ে যায় এবং পাগল হয়ে এইসব আচরণ করে। তো যাই হোক, 2015 সালে আসা এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 100 কোটি বাংলাদেশি টাকা। আর হলিউড হিসেবে একেবারে সস্তা একটা সিনেমা এটা। আর এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল, এটা এখন না বললাম, সিনেমার লাস্টে বলবো। তবে সিনেমাটার IMDb রেট অনেক ভালো, 10-এর 7। বাট অ্যাকচুয়ালি এই সিনেমাটি আমরা খুব সংক্ষেপে দেখবো, তারপরে আমরা নিজের আবার এটা রিভিউ দেবো যে অ্যাকচুয়ালি এটাকে 10-এ কত দেওয়া যায়। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। তোমরা যারা ভিডিও স্কিপ করতে চাও, বিজ্ঞাপন স্কিপ করতে চাও, তারা ডুরাশনে থেকে ক্লিক করে চলে যেতে পারো। আর যারা চাও না, তারা বিজ্ঞাপন দেখতে পারো। মানে আমি সরাসরি বলতে পারছি না, বুঝতেই পারছি, আমি অনেক বলেছি। তো বিজ্ঞাপনটা আমি প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, এই সিনেমার কাহিনী যখন শুরু হয় তখন আমরা ডেভিসকে দেখি। তো ডেভিস তার স্ত্রী জুলিয়ার সাথে কোথাও যাচ্ছিল। তো গাড়ি এখানে জুলিয়া চালাচ্ছিল। তো গাড়ি চালানোর সময় ওরা দুজন আর কি কথা বলছিল নিজেদের মধ্যে। আর তখনই জুলিয়ার বাবার কল আসে। তো ফোনে যখন জুলিয়া তার বাবার সাথে কথা বলছিল, ওই সময় হঠাৎ করে ওদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর ওরা দুজনে হসপিটালে অ্যাডমিট হয়। তো এখানে আমরা জানতে পারি যে জুলিয়া এই অ্যাক্সিডেন্টে সার্ভাইভ করতে পারেনি, সে মারা গিয়েছে। আর অন্যদিকে ডেভিসের খুব একটা চোট লাগেনি। তো এর জন্য ডেভিসকে 2 দিনের মাথায় হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। তবে ডেভিস যখন হসপিটাল থেকে আসে, ওকে দেখে একদম নর্মাল মনে হচ্ছিল। তবে যেই ডেভিসকে দেখতো, সে ওকে সিম্প্যাথি দেওয়ার চেষ্টা করতো। বাট ডেভিসকে দেখে আমাদের মনে হচ্ছে না যে ওর ভেতরে কোনো কষ্ট হচ্ছে, যে ওর স্ত্রীকে হারিয়ে ফেলেছে। কিন্তু যখন ডেভিস দেখে যে ওর জন্য মানুষ কষ্ট পাচ্ছে, মানে ওর স্ত্রী হারিয়েছে, মানুষের এই বিষয়টা নিয়ে কষ্ট লাগছে, এটা দেখে ডেভিসের একটু খারাপ লাগা শুরু করে। তবে তারপর ডেভিস আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, এরপর ডেভিস যখন হসপিটালে আবার আসে রেগুলার চেকআপের জন্য, তখন ওর হঠাৎ করে ক্যান্ডি খেতে মন চায়। তো এখানে একটা ভেন্ডিং মেশিন ছিল, তো ও করে কি সেটার মধ্যে টাকা ঢুকিয়ে দেয়, কিন্তু সেটার ভেতর থেকে ক্যান্ডি আসে না। এটা দেখার পরে ডেভিস খুব রেগে যায় এবং হসপিটালে যে স্টাফ রয়েছে তাদের সাথে কথা বলতে থাকে। কিন্তু হসপিটালের স্টাফরা কেউ ব্যাপারে সহযোগিতা করতে পারে না। তো এই জন্য ডেভিস আরো যখন রাগান্বিত হয়ে যায়, তখন ও করে কি এই ভেন্ডিং মেশিনের বিরুদ্ধে একটা অভিযোগপত্র দাখিল করে। সাথে সাথে এটাও মেনশন করে যে এটা কত ডিসঅ্যাপয়েন্টেড একটা ব্যাপার, কত বিরক্তিকর একটা ব্যাপার যে মেশিনটা সার্ভিস দিচ্ছে না ভালো মতো। তো খুব তাড়াতাড়ি ডেভিসের এই কমপ্লেনটা ওই ভেন্ডিং মেশিনের যে কোম্পানি তাদের কাছে পৌঁছে যায় এবং তারা ডেভিসের এই সমস্যাটা নিয়ে কথা বলতে চায়। তো এর জন্য ওই ভেন্ডিং মেশিনের কোম্পানির যে সার্ভিস সেন্টার রয়েছে, সেখান থেকে ওকে একজন কল করে। আর কল করে হচ্ছে ক্যারেন নামের একটা মেয়ে। তো ক্যারেন ডেভিসকে জিজ্ঞাসা করে যে আমাদের কোম্পানির মেশিনে আপনাকে কি ধরনের প্যারা দিয়েছে বা কি সমস্যা হয়েছিল। তো ডেভিস এখানে সবকিছু বলতে থাকে যে আমি $5 ঢুকিয়েছিলাম ক্যান্ডির জন্য, বাট ক্যান্ডি আসেনি। তো ওখানে ক্যারেন লাগাতার ওকে বোঝানোর চেষ্টা করে যে আমরা ব্যাপারটার জন্য দুঃখিত, আমরা শীঘ্র এটা ঠিক করবো। বাট ডেভিস কথা থামাই না, ওর কথা শেষই হয় না। আবার ওদিকে যারা কাস্টমার কেয়ার রয়েছে, তারা তো লাগাতার ওর সাথে কথা বলতে পারবে না। তো এই জন্য কাস্টমার কেয়ার বলে যে আপনি আবার একটা কমপ্লেন রেখে দেন, আপনাকে কালকে আবার কল করা হবে। তো এই জন্য দেখা যায় ডেভিস প্রতিদিন ওই সেম ক্যারেনের সাথে, ওই ভেন্ডিং মেশিনের যে কাস্টমার কেয়ার, তার সাথে কথা বলে। এবং আস্তে আস্তে যেটা হতে থাকে, ডেভিস এখন আর ওই ভেন্ডিং মেশিনের ব্যাপারে নয়, বরং ওর জীবন নিয়ে কথা বলা শুরু করে। এবং এখানে ডেভিস ক্যারেনকে তার সম্পর্কে বলে যে কয়েকদিন আগে তার স্ত্রী মারা গিয়েছে, এর জন্য তার জীবন অনেক পরিবর্তন এসেছে। আর এই কারণে সবাই তাকে সহানুভূতি, করুণার নজরে দেখে। কিন্তু এতে ডেভিসের অনেক সমস্যা হয়, এমনকি তার ডেইলি রুটিনের কাজ করতেও সমস্যা হচ্ছে। তো ডেভিস যখন এসব আবল তাবল কথা বলে, তখন ক্যারেন আস্তে আস্তে বুঝতে পারে যে ডেভিস আসলে কোনো জিনিসই নিয়ে সিরিয়াস নয়। তবে এর সাথে সে এটাও বুঝতে পারে ডেভিস হয়তো তার স্ত্রীকে হারানোর কারণে এত বেশি শকড হয়েছে যে তার ভেতরের ইমোশনই মরে গিয়েছে। এই জন্য সে ভেতরে কিছু অনুভব করছে না। মানে ডেভিস আস্তে আস্তে একটা মেশিনের মতো হয়ে যাচ্ছে। আর এরপর ডেভিস যখন ক্যারেনের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আমরা জানতে পারি ক্যারেনও অনেকটা ওরকমই। মানে ক্যারেনের লাইফে কোনো কিছু নিয়ে কোনো টেনশন নেই এবং সে জীবনের সবকিছুকে ইজিতে নেয়, সবকিছুকে তামাশা করে উড়িয়ে দেয়। তো এটা শুনে ড্যারেন খুব খুশি হয়। এমনকি ডেভিসের যে স্ত্রী মারা গিয়েছে, এটা শুনেও ক্যারেন তাকে কোনো ধরনের সহানুভূতি দেখায়নি, বলে এটা একটা সাধারণ ব্যাপার হতেই পারে। তো এই জিনিসটা ডেভিসের অনেক পছন্দ হয় যে ক্যারেন ওকে কোনো সহানুভূতি দেখায়নি এবং ক্যারেনেরও প্রায় সেম টাইপ মানুষ। তো এর জন্য ক্যারেনের সাথে বারবার কথা বলার চেষ্টা করে। তো এরপর ডেভিস যখন তার অফিসে যায়, এখানে উল্লেখ্য মাত্র 4-5 দিন আগে জুলিয়া মারা গিয়েছে। তো সবাই ধরে নিয়েছিল যে ডেভিসের স্ত্রী মারা গিয়েছে, স্ত্রীর মৃত্যুতে হয়তো ডেভিস হতাশ হয়ে পড়বে এবং ডেভিস হয়তো অফিসে অনেক দেরি করে আসবে। বাট ডেভিসকে যখন সবাই দেখে, ওকে যখন সবাই সান্ত্বনা দেয়, ডেভিসকে একবার নর্মাল দেখা যায়। একজন ওকে বলে তোমার এই বিয়োগে আমি খুবই দুঃখিত, কিন্তু ডেভিসের উত্তরে বলে সহানুভূতি দেখানোর জন্য ধন্যবাদ।
মানে বাইরে থেকে ওকে পুরো নর্মাল দেখা যাচ্ছে, মনেই হয় না যে ওর স্ত্রী মারা গিয়েছে। আর এই কারণে ডেভিসকে সবাই অন্যভাবে দেখতে থাকে। তো ডেভিস এই কারণে আবার বিরক্ত হতে থাকে। তো এরপর আমরা দেখি ডেভিস যখন একদিন বাড়ি ফিরছিল তখন ওর সাথে একটা প্যাসেঞ্জারে দেখা হয়। আর এখানে উল্লেখ্য রেগুলার ডেভিস যখন বাড়িতে ফিরে ওই বাসে, সেম ওই প্যাসেঞ্জারটা ওই একই বাসে থাকে। মানে তারা একসাথে সফর করে কিন্তু কোনোদিন কেউ কারোর সাথে কথা বলে না, মুখ পরিচিত। তো আজকে প্রথম ডেভিস নিজের ব্যাপারে কথা বলতে শুরু করে। সে বলে আমার স্ত্রী মারা গিয়েছে, কিন্তু ওকে আমি ভালোবাসতাম না, এনে আমার কোনো দুঃখ নেই, এমনকি আমার স্ত্রীর কথা মনেও পড়ে না। তো ডেভিসের কথা শুনে মনে হয় স্ত্রী ছিল না, ওর স্ত্রীকে কখনো ভালোই বাসতো না। তো ডেভিস যখন এই কথা বলে যে সে তার স্ত্রীকে ভালোই বাসতো না, মারা গিয়েছে, তখন ওই লোকটি অদ্ভুত ভাবে ডেভিসের দিকে দেখে। কিন্তু একটু পরে ডেভিস হঠাৎ করে একটা পাগলামি করে বসে। ও করে কি ট্রেনের চেন টেনে দেয়। মানে ডেভিস পুরো আবল তাবল হয়ে গিয়েছে। তো এই কারণে ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তো পুলিশ স্টেশনে ওকে যখন ইন্টারোগেশন করা হচ্ছে, তুমি কেন ট্রেনের চেন চেপেছিলে, তোমরা তো জানোই যে ট্রেনের চেন রয়েছে, সেটা টানলে ট্রেন বন্ধ হয়ে যায়। তো তখন পুলিশ ডেভিসের রিপোর্ট দেখে জানতে পারে যে কয়েকদিন আগে, মাত্র 1 সপ্তাহ আগে ওর স্ত্রী মারা গিয়েছে। তোর মানসিক অবস্থা ঠিক নেই। তো এই জন্য পুলিশও ডেভিসকে ছেড়ে দেয়। মানে ওখানেও ওকে সহানুভূতি দেখানো হয়। তো যাই হোক, এরপর যখন ডেভিস বাড়িতে আসে তখন তার জুলিয়ার বলা একটা কথা মনে পড়ে। জুলিয়া তাকে একটা কিট দিয়েছিল এবং বলেছিল বাড়ির ওয়াশরুমটা যেন ঠিক করে। তো ডেভিস করে কি সেই কিটটা ওঠায় এবং উঠিয়ে করে কি পুরো বাড়ি ভাঙতে শুরু করে দেয়। এবং এই জিনিসপত্র ভেঙে ওর অনেক মজা হয়। ও বাথরুম ভাঙে, ঘরের ফ্রিজ ভাঙে, এমনকি অফিসের টেবিল পর্যন্ত ভেঙে ফেলে। আর এগুলো করতে ওর অনেক ভালো লাগছে। তো বুঝতে পারছো মানসিক কেমন ডিপ্রেশনে রয়েছে। মানে ব্যাপারটা হয়েছে কি ডেভিস এতখানি শখ খেয়েছে যে ওর পুরো মনে করো ইমোশনলেস, ও আবল তাবল হয়ে গিয়েছে টোটাল। ও সুস্থ স্বাভাবিক নাই। তো এরই মধ্যে একদিন শ্বশুরকে ডিনারে ডাকে। তো ডিনারের সময় তারা দুজনে যখন কথা বলতে থাকে তখন শ্বশুর আবারও ডেভিসকে সহানুভূতি দেখায় এবং বলে তুমি কি চাও। তো ডেভিস এখানে এমন একটা কথা বলে যেটা শুনে শ্বশুর শাশুড়ির মাথায় চক্কর এসে যায়। ডেভিস বলে আমি আপনার মায়ের 120 বছরের পুরনো ঘড়িটা ভাঙতে চাই। তো এখানে ডেভিসের শ্বশুর বুঝতে পারে যে ডেভিসের মানসিক অবস্থা ঠিক নেই এবং অফিসের লোকেরা সত্যিই বলছে যে আজকাল ওকে অন্যরকম দেখা যাচ্ছে। তো এই জন্য ওর শ্বশুর আরো বেশি চিন্তিত হয়ে যায়। তো ডেভিস যখন এখান থেকে চলে যায় আর একা যখন বাড়ি ফিরছিল তখন ওর দেখা হয় একটা মেয়ের সাথে। তো তারা যখন একসাথে কথা বলতে থাকে তখন ডেভিস এই মেয়েটার ভয়েস চিনে ফেলে এবং ও বুঝতে পারে এইটাই সে মেয়ে যার সাথে ফোনে কথা বলতে, ওই ভেন্ডিং মেশিনের যে কাস্টমার কেয়ার ক্যারেন, সে। যদিও ক্যারেন এটা প্রথমে স্বীকার করে না, তবে তারপরেও ডেভিস এটা বুঝতে পারে এবং শির হয়ে যায় যে এই মেয়েটার সাথে সে এতদিন কথা বলেছে। আর তারপর ডেভিস করে ওই মেয়েটাকে ফলো করে এবং এটাও জানতে পেরে যে ওই মেয়েটি কোন বাড়িতে থাকে। তো ডেভিস এখানে আরেকটা পাগলামি করে বসে। ও করে কি সরাসরি ওই ক্যারেনের বাড়িতে গিয়ে প্রথমে জানলায় ঝুঁকে তারপর ডোরবেল বাজায় এবং ভেতরে চলে যায়। আর তখনও জানতে পারে যে ক্যারেন অ্যাকচুয়ালি এখানে একা থাকে না, ক্যারেনের যে বস তার সাথে ক্যারেন এখানে থাকে। আর এখানে উল্লেখ্য ক্যারেনের বস তার বয়ফ্রেন্ডও, বিয়ে যদিও এখনো হয়নি বাট বিয়ে করবে আর কি। আর আমেরিকানরা তো জানো এমনিতেই বিয়ে করে না, কারণ বিয়ে করলে ডিভোর্স দেওয়ার পরে সম্পত্তির অর্ধেক দিয়ে দিতে হয়, খুব ঝামেলা আর কি। এই জন্যই আমেরিকানরা মরার আগ পর্যন্ত দেখা যায় অনেকে বিয়ে করে না। আর তাছাড়া ওদের ডিভোর্স রেট কিন্তু খুবই বেশি। তো যাই হোক, এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে ক্যারেনের একটা ছেলে রয়েছে যার বয়স প্রায় 15 বছর, কিন্তু তার ছেলের কোনো একটা কিছু সমস্যা রয়েছে যে জন্য ওর ছেলেকে কার্ল, ক্যারেন যার সাথে থাকে, ক্যারেনের বয়ফ্রেন্ড, তার ছেলেকে পছন্দ করে না এবং তার ছেলেকে নিয়ে প্রতিদিনই তাদের ঝগড়া হতো। তো যাই হোক, ক্যারেনের ছেলের নাম হচ্ছে ক্রিস এবং ক্রিস যদি পৃথিবীর কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে সেটা হচ্ছে ওর মায়ের বয়ফ্রেন্ডকে। তো ডেভিস যখন ক্রিসের সাথে কথা বলে ক্রিস এই কথাটাই বলে। তো এরপর ডেভিস যখন চলে আসে ও বেশিক্ষণ থাকতে পারে না বাইরে, আর তারপরের দিন আবার ওদের বাড়িতে যায় কিংবা বাড়িতে না ঢুকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। অ্যাকচুয়ালি ডেভিসের কাছে এখন তার কোনো কাজ নেই, দিনরাত বেকারই থাকে। তো ওর এখন কাজ হয়ে গিয়েছে ওই যে কিছু পোলাবান আছে না মেয়েদের স্কুলের সামনে থাকে, তো ওইরকম ওর কাজ হয়েছে ক্যারেনের বাড়ির আশেপাশে থাকবে। তো এরপর ডেভিস একদিন করে কি বাড়ির ভেতরে ঢুকে আর ও জানতে পারে যে কার্ল ক্যারেনের বয়ফ্রেন্ড একটা লম্বা ট্যুরে গিয়েছে, তার আসতে কিছুদিন সময় লাগবে। তো ডেভিস এটা শুনে খুব খুশি হয়ে যায় কারণ সে এখন এই ঘরে থাকতে পারবে, কেউ কিছু বলতে পারবে না। তো এরই মধ্যে ক্রিসের সাথে ডেভিসের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তো ক্রিস এখানে তার নিজের সম্পর্কে বলে যে সে নিজেকে দুনিয়ার সবার চেয়ে আলাদা মনে করে, এজন্য কারোর সাথে তার বোনাবনি হয় না এবং ক্রিসকে নাকি কেউ বুঝতে পারে না। তবে ডেভিসের ক্রিসকে অনেক ভালো লাগে, বাট ক্রিসকে দেখে আমার কাছে মেলি মেলি মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই ডেভিস যেহেতু একটা শখে বাচ্চা পোলাবানের মতো হয়ে গিয়েছে আর ক্রিস তো বাচ্চা পোলাবানি, তো ওদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়, মানে একবারে বেস্ট ফ্রেন্ড। তো এরপর থেকে যেটা হয় ডেভিস, ক্যারেন, ক্রিস একসাথে বেশি সময় কাটাতে থাকে। তো ইতিমধ্যে ডেভিসের শ্বশুর আবার ডেভিসকে অফিসে ডাকে কারণ জুলিয়ান নামে একটা ইন্স্যুরেন্স করা ছিল আর সেই ইন্স্যুরেন্সের টাকা দিয়ে সে একটা স্কলারশিপ স্টার্ট করতে চায় আর ওই স্কলারশিপে যারা গরিব ছাত্রছাত্রী থাকবে তাদেরকে পড়ালেখাতে সহায়তা করা হবে। তো ডেভিস বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর শ্বশুর তখন বলে আচ্ছা জুলিয়া যে ইন্স্যুরেন্সটা করেছিল সেখানে $26 লাখ মানে 26 কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু ওখানে নমিনি তোমার নামে দেওয়া হয়েছে, এই জন্য তোমাকে একটা সাইন করতে হবে আর সেই টাকা আমরা স্কলারশিপে লাগাতে চাই যাতে আজীবন আমার মেয়ের নাম সবাই মনে রাখে। তো ডেভিস আবার বলে আচ্ছা ঠিক আছে। আর তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ডেভিস পৌঁছায় হচ্ছে হার্ডওয়্যারের দোকানে, যেখানে ভাঙাচুরি করার জন্য সে অনেকগুলো জিনিস কিনে নেয় আর সাথে একটা হাতুড়িও কিনে। আর সে তার ছোট্ট বন্ধু ক্রিসকেও নিজের বাড়িতে নিয়ে আসে এবং বলে ক্রিস তুমি কি জানো আমরা কি করতে চলেছি? আমরা এই পুরো বাড়ি ভেঙে ফেলতে চলেছি, চলো। এটা করে ওরা করে কি পুরো বাড়ি ভাঙতে থাকে, পুরো বাড়ি তছনছ করতে থাকে। কিন্তু ডেভিস যখন বাড়ি ভাঙছিল হঠাৎ করে ভাঙতে ভাঙতে ও একটা আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট পায়, মানে প্রেগনেন্সি
প্রেগনেন্সি রিপোর্ট, এবং এখানেও জানতে পারে জুলিয়া প্রেগনেন্ট ছিল এবং এটা গত বছরের কথা, মানে 1 বছর আগের রিপোর্ট। তার মানে জুলিয়া ওর কাছে এই প্রেগনেন্সির কথা লুকিয়েছে এবং বাচ্চাকে মেরে ফেলেছে বা অ্যাবর্শন করিয়েছিল। তো এইটা দেখে ডেভিস আরো পাগল হয়ে যায় যে জুলিয়া আমার কাছে এত বড় একটা কথা গোপন করেছিল, কিন্তু জুলিয়ার সাথে আমার সম্পর্ক তো অনেক ভালো ছিল, ও আমার কাছে এই কথা কেন লুকালো। আর তখনই ডেভিস জানতে পারে যে আজকে রাতে একটা পার্টি হবে আর কি ওই স্কলারশিপ নিয়ে, এবং ওই পার্টিতেই কাকে কাকে স্কলারশিপ দেওয়া হবে তাদের নাম ঘোষণা করা হবে। জুলিয়ার নামে স্কলারশিপটা দেওয়া হয়েছে। তো এই জন্য ডেভিসের শ্বশুর ডেভিসকে বলে তোমার এই পার্টিতে আসা জরুরি, কারণ বুঝতেই পারছো এটা জুলিয়ার জন্য একটা বিশেষ দিন, কারণ জুলিয়ার নাম আজীবনের জন্য অমর হতে চলেছে। তো এই জন্য রাতে ডেভিস করে কি সেই পার্টিতে পৌঁছায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ডেভিস করে কি ক্যারেনকে সাথে নিয়ে পার্টিতে যায়। চিন্তা করো, তো এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, চমকেও যায় যে ওর স্ত্রী মারা গিয়েছে 20 দিন হয়নি, ও ইতিমধ্যে আরেকটা মেয়েকে নিয়ে এখানে এসেছে, তাও আবার ওর স্ত্রীর পার্টিতেই, যেখানে ওর স্ত্রীর নামে স্কলারশিপ লঞ্চ করা হচ্ছে। তো ডেভিসের সাথে ক্যারেনকে দেখে ডেভিসের শ্বশুর শাশুড়ি অনেক হতাশ এবং নিরাশ হয়ে যায়, এবং পার্টির লোকেরাও ডেভিসকে অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে। তো এই পরিস্থিতির মধ্যে একটা ছেলে আসে এবং সে ক্যারেনের সাথে অনেক অদ্ভুত ভাবে কথা বলে। ডাইরেক্ট সে ক্যারেনকে প্রপোজ করে বসে যে তোমার সাথে আমি এক রাত থাকতে চাই, শুতে চাই। তো এটা নিয়ে তো মনে করো ডেভিস পুরো রেগে যায় ছেলেটার উপর, কিন্তু একটু পরে ঘোষণা করা হয় সেই ছেলেটাই নাকি স্কলারশিপ পেতে চলেছে। তো এবার ডেভিসের রাগ আকাশ ছুঁয়ে যায় যে এরকম একটা বেদব ছেলেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে, আর এটা মূলত শ্বশুর শাশুড়ির উপর রেগেই হয়তো করেছে। তো ডেভিসও তখন রেগে এখানে একটা সবার সামনে ঘোষণা দেয় যে আমার স্ত্রী জুলিয়া 1 বছর আগে প্রেগনেন্ট ছিল, আমাকে এই কথা সে বলেনি, সে উল্টো আমার বাচ্চাকে ফেলে দিয়েছে। তো এই কথা শুনে পার্টির সব লোক চমকে যায়, আর জুলিয়ার মাও তখন প্রচন্ড রাগ হয়, এবং তারপর সে ডেভিসকে এমন একটা কথা বলে যেটা শুনে ডেভিস আকাশ থেকে পড়ে যায়। ডেভিসকে বলে আমার মেয়ে ওই বাচ্চাটা এজন্যই ফেলে দিয়েছিল কারণ ওই বাচ্চাটা তোমার ছিলই না, আর আমার মেয়ে তোমার সাথে সুখী ছিল না, তোমার সাথে থাকা অবস্থায় আরেকজনের সাথে ডেট করছিল, এবং ওখান থেকে আমার মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আর আমি যখন এই কথা জানতে পারি আমি ওকে বলে দিয়েছিলাম যে সংসারটা ভাঙিস না, বাচ্চাটাকে ফেলে দিস, এর জন্য জুলিয়া বাচ্চাটা ফেলে দিয়েছিল। তো এটা শুনে ডেভিসের মাথায় আরো বড় ধরনের ঝাটকা লাগে এবং ডেভিস আরো পেরেশান হয়ে যায় যে আমি কার সাথে সংসার করেছিলাম। তো এরপর ডেভিস সেখান থেকে চলে যায় এবং পরের দিন পৌঁছায় ক্যারেনের বাড়িতে। আর ততক্ষণে কার্ল কিন্তু ওই লম্বা সফর থেকে ফিরে এসেছে, আর কার্ল এখানে এসে জানতে পেরেছে ও যখন এখানে ছিল না ডেভিস রেগুলার এখানে যাতায়াত করতো, এবং ডেভিস যে চিঠিগুলো ক্যারেনকে দিয়েছে সবগুলো চিঠি কার্লের হাতে রয়েছে, এবং কার্ল পুরোপুরি এটাও বুঝতে পারে ওই চিঠি দেখে যে ডেভিস আর ক্যারেন অলরেডি রাতও কাটিয়েছে। তো এই জন্য কার্ল তো রাগে লাল হয়ে যেতে থাকে যে ক্যারেন তাকে ধোকা দিয়েছে। তো এই জন্য সে ডেভিসকে অনেক পেটায়, তবে তারপরেও কার্লের রাগ কমে না, সে ক্রিসকেও পেটাতে থাকে, মানে ছেলেটাকে। তো এখন আমরা জানতে পারি সে কেন ক্রিসকে পছন্দ করে না। অ্যাকচুয়ালি ক্রিস ছেলে হলেও ও মেইলি স্বভাবের, মানে মোট কথাও একটা গে বা সমকামী। তো এই জন্য কার্লকে ঘৃণা করে। আর অন্যদিকে আমরা ডেভিসকে দেখি যে পৌঁছায় জুলিয়ার কবরের কাছে, এবং জুলিয়ার কবরের কাছে গিয়েও ভাবছিল যে আমরা একসাথে থাকলাম তারপরেও এত কিছু হয়ে গিয়েছে তলে তলে। আর তখনই আমরা দেখি ও যখন কবর দেখছিল পেছনে একটা গাড়ি এসে থামে, এবং এই গাড়িটা প্রায় ডেভিসকে ফলো করতো, এবং আমরা দেখি ওই গাড়ি থেকে একজন লোক বের হয় যার হাতে ফুল ছিল। আর তারপর ওই লোকটি এমন একটা কথা বলে যেটা শুনে আমরা অবাক হলেও ডেভিস কোনো রিয়াকশনই করে না। ওই লোকটি ডেভিসের কাছে এসে ক্ষমা চায়, এবং আমরা জানতে পারি এই লোকটার গাড়ির সাথেই মূলত ডেভিসের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং ওই অ্যাক্সিডেন্টেই জুলিয়া মারা গিয়েছিল। তো ওই ঘটনার পরে ওই লোকটা মূলত ডিপ্রেশনে চলে গিয়েছিল, এবং তার সাহসও হচ্ছিল না যে সে ডেভিসের কাছে এসে ক্ষমা চাইবে, কিন্তু আজকে সে অনেক সাহস জুগিয়ে ডেভিসের কাছে ফাইনালি ক্ষমা চেয়েছে। তো এখানে আমরা দেখতে পাই ডেভিস ওরকম কোনো রিয়াকশন দেয় না, ডেভিস তাকে ক্ষমা করে দেয়, আর এটা দেখে ওই লোকটা অনেক খুশি হয় এবং এখান থেকে চলে যায়। কিন্তু তখনই হঠাৎ করে ডেভিসের আবার জুলিয়ার কথা মনে পড়তে থাকে। ডেভিডের তখন জুলিয়ার সাথে কাটানোর সেই সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে, এবং আস্তে আস্তে ভেতর থেকেও কষ্ট অনুভব করতে থাকে যে আমি জুলিয়াকে কত ভালোবাসতাম। এবং ফাইনালি ডেভিসের স্ত্রী জুলিয়ার সকল স্মৃতি তার একসাথে বেরিয়ে আসা শুরু করে, এবং ডেভিসের চোখ পানিতে ভরে যায়, এবং সে অনেক কান্না করে, এবং সে অনুভব করে যে জুলিয়ার জন্য তার মনে কত ফিলিংস ছিল এবং সে কত কষ্ট রয়েছে এটা নিয়ে। তো এখানে আমরা বুঝতে পারি যে ডেভিস প্রথমে এত বেশি শোক পেয়েছিল যে জুলিয়াকে হারানোর পরে ও পুরো ইমোশনলেস হয়ে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে যখন জুলিয়ার এই ডার্ক সাইড গুলো সামনে এসেছে তখন তোর শোকটা অন্যদিকে রূপান্তর হয়েছে। তো যাই হোক, তোমরা কি বুঝতে পারছো এখানে কি হয়েছে। জুলিয়া যখন ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয় এবং মারা যায় তখন ও ইনস্ট্যান্টলি এত বেশি শকড হয়ে গিয়েছিল যে ওর ভেতর ইমোশন পুরো মরে গিয়েছিল, কিন্তু এখনো আস্তে আস্তে নর্মাল হচ্ছে বা নর্মাল হয়েছে। তো এরপর ডেভিস চলে যায় তার শ্বশুরের কাছে এবং ক্ষমা চায়, এবং বলে আজকে প্রথমবারের মতো সে জুলিয়াকে মিস করছে, এবং ওর মনে হচ্ছে যে জুলিয়া ওর সাথে এখনো রয়েছে, এবং ও চায় সবসময় জুলিয়া ওর সাথে এইভাবেই থাক, সারা জীবন ওকে মনে রাখো। তো এই জন্য সে জুলিয়ার নামের সে স্কলারশিপটা আবারও শুরু করতে চায়, এবং শ্বশুরকে বলে সে এই ব্যাপারে পুরো হেল্প করবে। আর এর সাথে শ্বশুরকে আরেকটা রিকোয়েস্ট করে সে যেন তাকে আর সহানুভূতি না দেখায়, স্বাভাবিক ব্যবহার করে, এবং ডেভিস তার সর্বোচ্চ চেষ্টা করবে জুলিয়ার স্মৃতি আজীবন জীবিত রাখার জন্য। তো এটা শুনে ডেভিসের শ্বশুর অনেক খুশি হয় যে ফাইনালি ডেভিস নর্মাল হচ্ছে, ওর ভেতর ফিলিংস ফিরে আসছে, সে জুলিয়াকে মিস করছে। তো এরপর থেকে আমরা দেখতে পাই ডেভিড পুরোপুরি বদলে যায়, মানে আগে তো মেশিন হয়ে গিয়েছিল, ও মেশিন থেকে আস্তে আস্তে মানুষ হতে থাকে। আর তখনও ক্রিসের চিঠি পায় যেখানে ক্রিস লিখেছে যে ওর মা কালের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে, আর কালকে সকালে অমুক একটা জায়গায় তুমি এসো, এবং সেখানে ক্রিস ডেভিসকে কিছু দেখাবে। তো পরের দিন ডেভিস করে কি সকালে সেই জায়গায় পৌঁছায় এবং গিয়ে দেখতে পায় অনেক বড় একটা বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তো
অ্যাকচুয়ালি ক্রিস ডেভিসকে এই জন্য এখানে ডেকেছে কারণ একবারও দেখেছে যে ডেভিস আবল তাবল কাজ করে, বাড়িঘর ভাঙা পছন্দ করে। তো ওর কাছে মনে হয়েছে ডেভিসের এই ধ্বংস দেখে, বাড়ি ধ্বংস দেখে অনেক খুশি হবে, বা ডেভিসের এগুলোই শখ। কিন্তু এই ডেভিস তো আর সেই ডেভিস নেই। তখন তো ডেভিস অন্যরকম হয়ে গিয়েছিল, অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল। তো ডেভিস তখন ক্রিসকে খুঁজতে থাকে, বাট ক্রিসকেও কোথাও দেখতে পায় না। কিন্তু আমরা দেখতে পাই ক্রিস দূরে থেকে ডেভিসকে দেখছে এবং ওর হাতে একটা দূরবীন রয়েছে। কিন্তু এদিকে ডেভিস তো ক্রিসকে সব জায়গায় খুঁজছে, খুঁজে পায় না। কিন্তু তখন সে দেখতে পায় কিছু বাচ্চারা দৌড়াচ্ছে। তো তখন ডেভিস করে বাচ্চাদের সাথে দৌড়াতে থাকে এবং ওদের আনন্দটা ফিল করতে থাকে এবং দৌড়িয়ে ওদেরকে পিছনে ফেলে দেয় এবং ডেভিস সবচেয়ে আগে চলে আসে। তো এটা নিয়ে ডেভিস অনেক খুশি কারণ ফাইনালি ডেভিস তার প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা সুখ, প্রত্যেকটা ইমোশনকে ফিল করতে পারছে। আর এখানেই এই ডেমোলেশন সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটার কনসেপ্ট ভালো ছিল, বাট অ্যাকচুয়ালি স্টোরি লাইন এর চেয়ে বেটার হতে পারতো। তবে হ্যাঁ, এক্সপ্লেন আর সিনেমা এক জিনিস নয়। অনেক সিনেমা আছে যেটা এক্সপ্লেনে সুন্দর লাগে, অনেক সিনেমা আছে যেটার অ্যাকচুয়াল সিনেমাটা সুন্দর, কিন্তু সেটা যদি এক্সপ্লেন করতে যাও অ্যাকচুয়াল সিনেমাটার মজা নষ্ট হয়ে যায় বা অ্যাকচুয়াল সিনেমার মতো ফিল দেয় না। তো এই জন্য হতে পারে অ্যাকচুয়াল সিনেমাটা অনেক বেটার ছিল, কিংবা আমি নিজে হয়তো সিনেমাটা ভালো মতো এক্সপ্লেন করতে পারিনি। তবে এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ সবগুলো কাজ যে আমি ভালো করতে পারবো এটার কোনো গ্যারান্টি নেই। মাঝে মাঝে ভালো কাজ করবো, মাঝে মাঝে আমার খারাপ কোয়ালিটির কাজ হবে, এটাই খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যেহেতু অনেক ভালো কাজ উপহার দিয়েছি, এই জন্য মাঝে মাঝে খারাপ কাজ করলে বা খারাপ পারফরমেন্স করলে আমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।